বিগত সরকারের সময় গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে র্যাবের গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দেন গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা। শফিকুল আলম জানান, গুম হওয়া ৩০০-র বেশি মানুষের সন্ধান এখনো পাওয়া যায়নি। কমিশনের কাছে গুমের ঘটনা ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়নি, এটা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা বলে জানালেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা। তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারী এবং সরাসরি যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। রাজনৈতিক দল এবং বিশিষ্টজনদের সাথে আলোচনা না করে অন্তর্বর্তী সরকারের পেশ করা বাজেট একমুখী ও অংশগ্রহণহীন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2025-26 বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং সেলিমা রহমান। খসরু বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগের। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করার শামিল উল্লেখ করে নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। বলেন, প্রথম 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি সরকার। এছাড়া শিক্ষাক্ষেত্রে সব ধরনের কর মওকুফ করা হবে বলেও জানান তিনি। স্বৈরাচার সরকারের সময়কালের সকল ঋণ তদন্তে জাতিসংঘের কমিশন গঠনের দাবি জানান তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন সবাই। ট্রেন ছাড়ার আগে 25 ভ্যাট স্ট্যান্ডিং টিকিট সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। এদিকে শেষ মুহূর্তে মানুষকে জিম্মি করে বাসের বাড়তি ভাড়া যাতে কোনো পরিবহন আদায় করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। নগরীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে পশু। তবে ছুটি শুরু না হয় এখনো ব্যাপক আকারে শুরু হয়নি বেচাকেনা। আর যারা আসছেন তারা কেবল যাচাই করছেন বাজার। তবে বাজারে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। কেউ কেউ দেখে শুনে কিনে নিচ্ছেন পছন্দের প্রাণীটি। ঈদের ছুটি শুরু হলে পুরো দমে কেনাবেচা হবে বলে আশা করছেন হাট সংশ্লিষ্টরা। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে এই ঈদুল আজহায় গড়ে 1,50,00,000 প্রাণী কুরবানি হতে পারে। এবার প্রায় 21 লাখ কুরবানিযোগ্য প্রাণী উদ্বৃত্ত থাকতে বলেও আশা করা হচ্ছে। এবছর স্থায়ী ও অস্থায়ী মিলে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর 19টি হাট বসেছে। এর মধ্যে উত্তরে 12টি এবং দক্ষিণে বসেছে 7টি পশুর হাট। প্রতি বছর হজ শুরু হয় আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের 8 তারিখ এবং চলে 13 তারিখ পর্যন্ত। সেই অনুযায়ী সৌদি আরবে আজ বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তাবুর শহর মিনায় এরই মধ্যে জমায়েত হয়েছেন 18 লাখ মুসল্লি। সেখানে অবস্থানের মধ্য দিয়ে তারা শুরু করবেন হজের আনুষ্ঠানিকতা। খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই লড়াইয়ে নামবে জামাল হামজারা। আর এই খেলা দিয়েই দীর্ঘ 4.5 বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে চিরচেনা ব্যস্ততা। ম্যাচটি শুধু প্রস্তুতি নয়, 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ারও মঞ্চ। প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সাথে সেই মঞ্চ আলোকিত করতে মাতাবেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি।